জেলেনস্কিকে সহযোগিতা করতে একজোট হচ্ছে ইউরোপ। রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি ইসরায়েল। এবার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাঁদে মানব বসতি স্থাপনে পানির ব্যবহার নিশ্চিত করতে এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। জেলেনস্কিকে সহযোগিতা করতে একজোট হচ্ছে ইউরোপ, তবে এর পেছনে রয়েছে ইউরোপীয় জোটের এক অভিসন্ধি। জেলেনস্কি সহযোগিতার পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্র দমনে রয়েছে তাদের নীতিতে। তাহলে কি এবার বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হবে বিশ্ব? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নাকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে ইউরোপীয় জোট? ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলেন। এরপর তার মুখপাত্র জানান, স্টারমার ইউক্রেনের নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তির পক্ষে। পাশাপাশি তিনি ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। পরে তিনি এক বিবৃতিতে বলেন, এখানে আগ্রাসনকারী হল রাশিয়া আর হামলার শিকার ইউক্রেন। ট্রাম্প এটা মোটেও ঠিক করেনি, তার থেকে এটা আশা করিনি। তার এই বিবৃতিতে স্পষ্ট যে তিনি জেলেনস্কিকে পূর্ণ সমর্থন করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইউক্রেনীয়দের চেয়ে শান্তি কেউ বেশি চায় না, কারণ প্রাণহানি তাদের বেশি ঘটেছে। আমরা শুধুমাত্র স্থায়ী শান্তির জন্য কাজ করছি। ইউক্রেন জার্মানি ও ইউরোপের ওপর নির্ভর করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এটি স্পষ্ট যে মুক্ত বিশ্বের নতুন এক নেতা প্রয়োজন। তিনি জেলেনস্কিকে শক্ত থাকার আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও জেলেনস্কি আলোচনা করেন। রুটে ইউক্রেনের প্রতি ন্যাটোর অব্যাহত সমর্থনের প্রতি প্রতিশ্রুতি দেন। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি ট্রাম্পের সমর্থনে বলেন, শক্তিশালী ব্যক্তি শান্তি আনে, দুর্বল ব্যক্তি যুদ্ধ বাধায়। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে দাঁড়িয়েছেন এবং এটাই গুরুত্বপূর্ণ। তাই ধারণা করা হচ্ছে জেলেনস্কির প্রতি বৈশ্বিক সমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে, যদিও ট্রাম্পের অবস্থান এই ঐক্যের মতে ভিন্ন সুর তৈরি করেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি ইসরায়েল। নৈতিকতা বাদ দিয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কথাই ইসরায়েলের এমন সম্মতি নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা ধারণা করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন ভালো মানসিকতা দেখানোর পেছনে রয়েছে বড় কোনো উদ্দেশ্য। পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওয়ার উপলক্ষে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই যুদ্ধবিরতির প্রস্তাব দেন। গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে রমজান শুরু হয়েছে, আর পাসওয়ার উৎসব চলবে 12 থেকে 20 এপ্রিল পর্যন্ত। তাই এই প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর আগে গত 19 জানুয়ারি গাজায় প্রথম দফায় 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং 8 জনের মরদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেয়। 1 মার্চ প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে তারা রাজি। তবে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় আলোচনা 16তম দিন থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত 27 ফেব্রুয়ারি তারা মিশরের কায়রোয় আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠায়। এক গোপন তথ্যসূত্র মতে ইসরায়েল দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং প্রথম দফার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই প্রস্তাবের বিরোধিতা করছে এবং মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনার উপর জোর দিচ্ছে। এখন দেখার পালা গাজার ভাগ্য কিভাবে নির্ধারণ হয়। এবার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সাথে সম্পর্ক যখন টালমাটাল, তারই মধ্যে এই নির্দেশনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশকে কোণঠাসা করতে একের পর এক বাংলাদেশ বিদ্বেষী কাজ করছে ভারত। সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে ভারতের অভ্যন্তরীণ কোনো সন্ধি? বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ ও নথিপ্রাপ্তি ও বসতি স্থাপন সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য 27 ডিসেম্বর তিনি নির্দেশ দেন বলে ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে জানানো হয়েছে।
দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর অমিত শাহ ওই নির্দেশনা দেন। দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক দশক পর ২৭ ডিসেম্বর প্রথমবারের মতো ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি, তাই এটি কঠোরভাবে মোকাবেলা করা উচিত। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং প্রত্যাবাসনের নির্দেশনাও দেন তিনি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা মতো কাজ করবে প্রশাসন এবং কঠোর হাতে দমনের ব্যবস্থা করা হবে। সেই সাথে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবর্তন করা হবে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও একই আইন প্রণয়ন করা হবে বলেও জানান তারা। কবির চৌধুরী জয়, মাই টিভি। অভ্যন্তরীণ সংকট, সামরিক পরাজয় ও সরকারের পতনের মুখোমুখি ইসরায়েল। নিজেদের যখন বেহাল দশা, তখনও ট্রাম্পের সাথে হাত মিলিয়ে গাজা দখলে মরিয়া ইসরায়েল। বর্বরতার পাশাপাশি তাদের নির্বুদ্ধিতার শেষ কোথায় জানা নেই কারো। ইসরায়েলের দৈনিক ইয়াদিয়ত আহরনতের প্রতিবেদন বলছে, সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ১,৭০,০০০ ইসরায়েলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেয়ার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ে চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করেছেন। আবার অনেকে মানসিক চিকিৎসা নেয়ার চেষ্টা করছে, কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র সংকট রয়েছে দেশটিতে। সৈন্যদের মানসিক সংকট বর্তমান সময়ে ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। অভ্যন্তরীণ সংকট, সামরিক পরাজয় ও সরকার পতনের মুখোমুখি ইসরায়েল। আবার অস্তিত্বের সংকট ইসরায়েলের আরেকটি বড় সমস্যা। সেই সাথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের ক্রমবর্ধমান শক্তিতেও কাবু ইসরায়েল, কারণ তারা গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে। এদিকে অভ্যন্তরীণ ভাঙন ও বিরোধের কারণে অস্তিত্বগত সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের মিডিয়া ব্যর্থতার সংকটও এমন একটি বিষয় যা আজকাল ইসরায়েলি বিশেষজ্ঞরা স্বীকার করছেন। এই প্রসঙ্গে ইসরায়েল সরকারের এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা সবসময় সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে জনমতকে নিয়ন্ত্রণ করতে এবং তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য মিডিয়া প্রচারণার ব্যবহার করে আসছে। কিন্তু আল আকসা তুফান অভিযান ইসরায়েলি আগ্রাসনের পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা যাচ্ছে এসব কারণে দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে সেসবের পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সখ্যতা করে গাজা দখল তাদের চরম নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। চাঁদে মানব বসতি স্থাপনে পানির ব্যবহার নিশ্চিত করতে এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে নাসা। আদতেও কি চাঁদে পানি পাওয়া সম্ভব? আর যদি সম্ভব হয়, সে পানি কোথা থেকে এলো তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। এবার সেই জল্পনাকে বাস্তবে রূপ দিতেই পানির সন্ধানে নেমেছে নাসা। নাসা চাঁদের পৃষ্ঠে পানির অবস্থান শনাক্ত করতে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে মহাকাশে পাঠানো হয় কৃত্রিম উপগ্রহটি। ২৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লুনার ট্রেল ব্লেজার নামে একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে নাসা। প্রতিবেদনে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। উপগ্রহটি মূলত চাঁদের দক্ষিণ মেরুর স্থায়ী ছায়াযুক্ত গহ্বরে বরফের অস্তিত্ব নিশ্চিত করতে কাজ করবে। এটি প্রাথমিক পেলোড হিসেবে ছিল ইনটুয়েন্টিভ মেশিনসের একটি ল্যান্ডার মেশিন। উপগ্রহটি ওজনে প্রায় ২০০ কেজি এবং সম্পূর্ণ বিস্তৃত অবস্থায় ৩.৫ মিটার প্রশস্ত। লুনার ট্রেল ব্লেজার চাঁদের পৃষ্ঠের পানি ও বরফের পরিমাণ নির্ণয় ও মানচিত্র তৈরি করবে। এটি কয়েক মাস ধরে চাঁদের চারপাশে বহুবার চক্কর কাটবে এবং চূড়ান্তভাবে ১০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান নিয়ে উচ্চ রেজুলেশন চিত্র সংগ্রহ করবে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে চাঁদকে সাধারণত শুষ্ক ভাবা হলেও পূর্বের গবেষণায় সূর্যালোক প্রাপ্ত স্থানেও সামান্য পানির অস্তিত্ব পাওয়া গেছে। তবে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ধারণা করছেন, চাঁদের চরম ঠান্ডা ও স্থায়ী ছায়াযুক্ত অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বরফ থাকতে পারে। এই পানি ভবিষ্যতে চাঁদে মানব বসতি স্থাপনে ব্যবহৃত হতে পারে, যা পানীয় জল, অক্সিজেন উৎপাদন ও রকেট জ্বালানির উৎস হিসেবে কাজ করবে। বিজ্ঞানীদের মতে চন্দ্রপৃষ্ঠে পানির সম্ভাব্য উৎস কয়েকটি। সৌরবায়ু চন্দ্রপৃষ্ঠের খনিজের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতে পারে। উল্কাপাত ও ধূমকেতুর সংঘর্ষের মাধ্যমে বিলিয়ন বছর ধরে পানি চাঁদে জমা হতে পারে। পৃথিবীর পানির উৎস খুঁজতে সহায়ক হবে এই গবেষণা।